আপনার ভিতরে একটা অভিযোগের বিষয়টি বলা হয়েছিল যে আপনি তদবির করতে গিয়েছেন, এরকম ফেসবুকে ওই সময় নানাভাবে ছড়িয়েছে। এই বিষয়টা আসলে কি ছিল, মূলত মূল ঘটনাটা কি ছিল? ধন্যবাদ। এই বিষয়ে আসলে আমি মনে হয় এই প্রথম কোথাও কথা বলছি কোনো মিডিয়াতে। এছাড়া আমি আসলে ওই ঘটনা যেদিন হয় তার ঘটনাটা জানার পর সাথে সাথে আমি আসলে আমার দিকটা আমার ফেসবুক অ্যাকাউন্টের একটা পোস্টের মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করেছিলাম। ওইখানে আপনারা জানেন অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে জুলাইয়ের পরে কেন শিক্ষার্থীরা কোনো জায়গায় যাবে, কেন আসলে মিনিস্ট্রিতে যাবে, কেন মন্ত্রণালয়ে যাবে, কিংবা কেন কোনো সরকারি দপ্তরে যাবে। আমার কাছে একটা প্রশ্ন যে আসলে মানুষ রাজনীতি কেন করে। রাজনীতি করে এই জন্য যে আপনার কাছে আপনি একজন সাধারণ মানুষ হয়ে যখন কোনো দফতরে কথা বলবেন কিংবা যাবেন, আপনাকে সেইভাবে গুরুত্বটা দেওয়া হয় না। কিন্তু একটা রাজনীতিবিদ হিসেবে কিন্তু যারা রাজনীতি করে তাদের কিন্তু ওই জনসমস্যাগুলো দেখাটা অন্যতম দায়িত্ব, কিংবা জনগণের কাজ সুবিধা অসুবিধা দেখাগুলো একটা দায়িত্ব হয়ে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে 24শে জুলাই আন্দোলনের পর থেকে আমাদের একটা রাজনৈতিক দায়বদ্ধতা হয়ে দাঁড়িয়েছে। অনেক বিষয়, অনেক সমস্যার বিষয় আসলে আমাদের কাছে অভিযোগ আসে কিংবা অনেকে জানায়। এখন তাদের ধারণা হয়তো বা আমরা অনেক বিষয়ে কথা বলতে পারি কিংবা আমাদের কথা বলার জায়গাটা আছে। কিছু কিছু জায়গায় এমনও হয় যে আসলে আমরা যদি কথা বলি কিংবা এখানে একটু এই বিষয়গুলো পদক্ষেপ নেওয়ার জন্য, সেটা লিগ্যাল বিষয়ই, অবশ্যই লিগ্যাল বিষয়, সেখানে পদক্ষেপ নেওয়ার বিষয়টা আসলে দ্রুততর হয়। এটা আসলে বাংলাদেশের কালচার, আমরা এই কালচার থেকে বের হতে চাই। সেই জায়গা থেকে যদি বলতে চাই ওই দিনের স্পেসিফিক ঘটনাটা, আপনারা জেনে থাকবেন যে বরিশাল থেকে পটুয়াখালীর দিকে, ঢাকা টু পটুয়াখালী ওই হয়ে একটা রেল লাইনের আমাদের একটা জমি গ্রহণ পর্যন্ত একটা মানে অ্যাক্টিভিটিস ওখানে চলমান ছিল, প্রক্রিয়া চলছে। কিন্তু এই প্রজেক্টটার বিষয়ে আসলে নতুন করে কোনো আপডেট নেই। এবং এইখানে বাদঘাট সংলগ্ন এলাকায় আমার বোনের বাসা আছে। তো ওই বাসাটাও আসলে ওই রেল লাইনের আসলে জমি অধিগ্রহণের মধ্যে পড়ে গিয়েছে এবং তাদেরকে বেশ কয়েক বছর আগে আসলে বাড়ি ছাড়তে হবে এরকম একটা নির্দেশনা ছিল। তো তারা আসলে ওই জমিটাও কিনেই বাড়ি করেছিল। তো তাদের মধ্যে একটা দুশ্চিন্তা আছে যে হুট করে যদি বলা হয় যে প্রজেক্টটা চালু হচ্ছে কিংবা বাড়ি খালি করতে হবে, তারা আবার নতুন করে কোথাও গিয়ে বাসা করবে, এটা আসলে খুব একটা ডিফিকাল্ট, আপনি অবশ্যই বুঝবেন। তো সেই জায়গা থেকে আসলে আমার একটু জানারই ছিল যে আসলে আমাদের ওই প্রজেক্টটা আসলে কবে নাগাদ শুরু হতে পারে। আপনারা জানেন যে বরিশালের দিকে আসলে পটুয়াখালীর দিক পর্যন্ত, পটুয়াখালী ওই কলাপাড়ার এরিয়ায় কিন্তু আসলে আমাদের রেল যোগাযোগটা নেই। তো সেই জায়গা থেকে আমারও কিছুটা ছিল যে এই প্রজেক্টটা আসলে কত দূর কিংবা কবে নাগাদ এই প্রজেক্টটা অফ আছে, এটা আমি জানি, কিন্তু এই প্রজেক্টটা নিয়ে সরকার কি ভাবছে কিংবা কবে নাগাদ কিংবা পরবর্তী সরকার আসলে এটা শুরু করবে কিনা, ওভারঅল বলা যায় যে এটা আপডেট সম্পর্কে আসলে আমি ওখানে জানতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমার সাথে ওখানে বেশ কয়েকজন পরিচিত মানুষেরও দেখা হয়। তো এবং পাশে একজন আমি ওখানে অপেক্ষারত অবস্থায় ছিলাম। এমন না যে আসলে ওখানে বসে আমি কোনো কার্যক্রম করছি কিংবা কথা বলছি, এবং খুব স্পষ্ট বিষয়টা আসলে লেইম একটা ইস্যুকে ক্রিয়েট করে এখানে রাজনৈতিকভাবে দেখানো হয়েছে, যেটা যে খুব স্বাভাবিকভাবে যদি হয় যে আপনি একটা ডিসি নিয়োগ কিংবা তদবির বাণিজ্য করছেন, সেটা এমন একটা জায়গায় যেখানে মানুষজন আসা যাওয়া করছে। ভিডিওটার মধ্যে কিন্তু স্পষ্ট দেখা যায় যে আমার পেছন থেকে কেউ একজন দরজার মধ্যে ঢুকছে, দরজা খুলছে। তো সে খুব স্বাভাবিকভাবেই আসলে আপনি এমন কোনো যদি করেও থাকেন আপনি অপরাধ, আপনি এমন কোনো জায়গায় বসে এই ধরনের কনভারসেশন করবেন না যেখানে প্রতিনিয়ত মানুষ আসা যাওয়া করছে। এটা খুব কমন সেন্সের একটা বিষয়। এবং আমার পাশে যিনি বসা ছিলেন ওনার বিষয়টাও কিন্তু উনি ক্লিয়ার করেছেন যে উনি রেড ক্রিসেন্টের একটা কমিটির বিষয়ে কথা বলছিলেন, যে ওইখানকার, আমি যদি খুব নির্দিষ্ট করে বলি, সিলেটের হবিগঞ্জে ওই ভাইয়ের বাসা, নাহিদুদ্দিন তারেক ওনার নাম। তো ওখানে যাওয়ার পরেই মূলত ওই দিন ওনার সাথে আমার দেখা হয়েছিল। তো যেহেতু উনি আমাকে চিনে, তো আমরা পাশাপাশি অবস্থান করছিলাম, অপেক্ষা করছিলাম যে ডিজি সাহেবের সাথে আমরা একটু বসবো কিংবা এই বিষয়টা, আমার বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সে তারটা উল্লেখ করবে। তো সেই জায়গা থেকে সে আসলে ওইখানে একটা বিষয় উল্লেখ করেছিল যে হবিগঞ্জের যিনি আসলে ডিসি আছেন, উনি আসলে একতরফাভাবে একটা দলকে আসলে একটা দলের মদতপুষ্ট হয়ে কাজ করছে। সেখানে রেড ক্রিসেন্টের কমিটির জন্য আসলে এনসিপির পক্ষ থেকে ওনারা কোনো ধরনের রেকমেন্ডেশন নিতে চাচ্ছে না, এবং এনসিপি যেহেতু নাহিদুদ্দিন তারেক ভাই এনসিপিতে আছেন, তো উনি চাচ্ছে যাতে এনসিপির তরফ থেকে ওখানে একটা লোক বা কয়েকজন
একটি সদস্য রাখা হয়, সে জায়গা থেকে উনি বারবার বলছিল যে এই ডিসি আসলে কাজ করছে না, এই ডিসি আমাদের মানে কোনো ধরনের সহযোগিতা করছে না। তো এই ডিসি থাকাকালীন আসলে ওনার, আমি যতটুকু তথ্য নিয়েছি যে ওই ডিসির আসলে পদোন্নতি হয়েছে, উনি খুব দ্রুত ওখান থেকে হয়তো বা মিনিস্ট্রির মধ্যে চলে আসতে পারে কিংবা অন্য কোথাও, আমি আই ডোন্ট নো উনি কোথায় যাবে বা কিংবা, কিন্তু ওনার পদোন্নতি হয়েছে সেই হিসেবে উনি ওখানে আর দায়িত্বরত থাকবেন না, এটা উনি বারবার অ্যাড্রেস করছিলেন যে ওনার আসলে এখানে থেকে চলে যাবেন। তো উনি গেলে হয়তো বা নতুন কেউ আসলে আমরা আশা রাখতে পারি যে সে আমাদেরকে সহযোগিতা করবে কিংবা কাজ করবে। তো এই বিষয়টা উনি বারবার উল্লেখ করছিলেন যে এই ডিসি তো কাজ করছে না, উনি খুব দ্রুত চলে যাবেন। তো এই বিষয়টাকে পুরোপুরি ডিসি চেঞ্জের একটা বিষয় হিসেবে ধরা হয়েছে। আর খুব স্বাভাবিকভাবে আপনি দেখেন যে রেল মন্ত্রণালয় আসলে ডিসি চেঞ্জ কেন করবে? আমার যদি অ্যাকচুয়ালি ডিসি চেঞ্জ করার কোনো এখানে কনভারসেশন হয়ে থাকে, ধরে নিলাম যদি হয়ে থাকে, সেটা আপনি রেল মন্ত্রণালয়ে রেলের ডিজির একান্ত সচিবের রুমে বসে তো আপনি এই কনভারসেশন করবেন না, কিংবা একান্ত সচিব তো আসলে এই ডিসি চেঞ্জটা করবে না। তো খুব স্বাভাবিকভাবে এটা একটা ব্যক্তিগত কনভারসেশনকে আলাদাভাবে দেখা হয়েছে। এবং এখানে যদি আমি খুব সুস্পষ্টভাবে উল্লেখ করে বলতে চাই, আমি আসলে মিনিস্ট্রির মধ্যে বেশ কয়েকবার গিয়েছি। প্রথমত আমি জুলাই গণঅভ্যুত্থান সেলের সদস্য হিসেবে আছি, সেটা বাংলাদেশ গণতান্ত্রিক মানে বাংলাদেশ সরকারের আন্ডারে সরকারি সেল, এটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যবেক্ষণ করেছেন এবং দীর্ঘদিন এই সেলে কাজ করেছি। সেই সুবাদে আমার বেশ কয়েকটা মিটিং মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের সাথে হয়েছে। সেখানে আমি স্বাস্থ্যসেবা বিভাগে গিয়ে মিনিস্ট্রির মধ্যে গিয়ে কয়েকটা মিটিং করেছি। এবং পরবর্তীতে আমাদের পটুয়াখালীতে আসলে যেই হসপিটাল আছে, আমার গ্রামের বাসা হচ্ছে পটুয়াখালীতে, সেই পটুয়াখালীতে হসপিটালে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নেই। এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য আমি স্বাস্থ্যর যে সচিব আছে, স্বাস্থ্য সচিবের সাথে 2 বার দেখা করেছি এবং তাকে একটা স্মারকলিপিও দিয়েছি। এরপরে নারীদের একটা বিষয় নিয়ে প্রথমত একদম প্রথম দিকে নারীদের মানে আত্মসুরক্ষার জন্য একটা প্রশিক্ষণ সরকারিভাবে চালু করা যায় কিনা, এটার একটা স্মারকলিপি আমি হচ্ছে শারমিন মুর্শেদ ম্যাম বরাবর, তারপর তখন দায়িত্বে ছিল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনে ছিল আমাদের নাহিদ ভাই, আসিফ ভাই, 2 জনকে, এবং নারী উপদেষ্টা হিসেবে ফরিদা আপাকে, এই 4 জনকে দিয়েছিলাম। এর পরবর্তীতে খুব কয়েকদিন হলো আমি আবার হচ্ছে অনলাইন সাইবার বুলিংয়ের বিষয়গুলোকে সরকারিভাবে কিভাবে পদক্ষেপ নেওয়া যায় এবং এই বিষয়টাকে আমরা কীভাবে অ্যাড্রেস করতে পারি এবং এই বিষয়টা রিডিউস করতে পারি, এই বিষয়গুলো নিয়ে শারমিন মুর্শেদ ম্যামের সাথে কথা হয়েছে এবং ফরিদা আপার সাথেও কথা হয়েছে এবং তাদেরকে আমি একটা স্মারকলিপিও দিয়েছি এই বিষয়গুলো কেন্দ্র করে। এবং এরকমভাবে বলা যায় আরও বেশ কিছু কাজ করা হয়েছে, যেমন আমার ক্যাম্পাসে হল নেই, এই বিষয়গুলোকেও আমি ইনফর্ম করেছি যে কীভাবে আমরা একটা হল পেতে পারি, এটার প্রসিডিওর কী, এই বিষয়ে কথা বলতে আমি শিক্ষার সচিবের সাথেও দেখা করেছি যে আমরা কীভাবে কী প্রসিডিওর আগালে আমরা একটা হলের বরাদ্দ পেতে পারি, কিংবা এই সরকারে আদৌ দেওয়ার সম্ভাবনা আছে কিনা, আমরা কীভাবে মানে পরামর্শ কিংবা আপনি কি বলেন। তো এখানে আসলে আমরা বেশ কয়েকটা জায়গায় গিয়েছি, কয়েকভাবে কথা বলেছি, কারণ এগুলা আমার কাছে মনে হয় যে আমার ক্যাম্পাসের একটা সমস্যাটা আমার দেখা উচিত, যেহেতু আমার সুযোগ আছে, কথা বলার জায়গা আছে, আমার এটা দেখা উচিত। যেহেতু আমার এলাকার একটা সমস্যা, হসপিটালে ডক্টর নেই, এখানেও আমার কথা বলার দরকার। যেহেতু মেয়েদেরকে নিয়ে সাইবার বুলিং হচ্ছে, এখানে আমার কথা বলা দরকার। তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা অবশ্যই আমাদের দরকার। এবং অন্যতমভাবে সেম একই প্যাটার্নে আমার বরিশাল নিয়ে কোনো প্রজেক্ট হওয়ার কথা কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না বা কবে হবে, এই বিষয়গুলো আসলে তথ্য আমার মনে হয়েছে যে আমার ওখানে আপডেটের জন্য অ্যাটলিস্ট ইনফরমেশনের জন্য যাওয়া উচিত যে এটা কোন পর্যায়ে আছে কিভাবে। তো ওই বিষয়টা আসলে এই কেন্দ্রিকই ছিল, কিন্তু ওইটাকে উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক দিকে ধাবিত করা হয়েছে। এবং আমি যদি বলি খুব সরাসরি, সেক্ষেত্রে আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার বিকাশ থেকে শুরু করে আমার পরিবারের আসলে সবাই এখানে আসলে দুদক থেকে শুরু করে অন্যান্য আছে, তারা চাইলে এই বিষয়গুলো ভেরিফাই করতে পারে কোনো ধরনের আর্থিক এই ধরনের কোনো লেনদেন হয়েছে কিনা। তো আশা করি তারা করুক এটা, যাতে করে আমাদের বিষয়টা আসলে আরও বেশি ক্লিয়ার হওয়া যায়, আমরা এই বিষয়টা দায় থেকে এড়াতে পারি। তো সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু পাওয়ার আসলে কোনো সম্ভাবনা নেই এবং আমি এই দিক থেকে সম্পূর্ণ ক্লিয়ার আছি বলা চলে। তো এটা আহ্বান যে যারা অভিযোগ তুলছে তারা শুধুমাত্র এরকম উড়োভাবে অভিযোগ না তুলে এই বিষয়গুলো যাতে তদন্ত করে কিংবা অবজার্ভ করে তাদের তথ্যগুলো আরও তথ্য নির্ভরভাবে প্রকাশ করে।